এই হচ্ছে শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যখন দাপর যুগ শেষ হয়ে এসেছিল তখন শ্রীকৃষ্ণ এখানে বলা হয় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর সন্ধ্যার যে দর্শন সে যথেষ্ট ভালোভাবে হয়েছে। আর আপনারা যখন আসবেন আশা করি একই অভিজ্ঞতা আপনাদেরও হবে। এক্সপ্লোরার অমিতে নতুন একটা সিরিজের একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের 29শে ডিসেম্বর 2024 রবিবার আমরা রয়েছি পোরবন্দরে। আজকের আমরা পোরবন্দর থেকে যাব হচ্ছে সোমনাথ। আমরা দুদিন পোরবন্দর থাকলাম। মেনলি পরশুদিন রাত্রে আমরা এসেছি, কাল দিনটা আমরা পোরবন্দর পুরো ঘুরে দেখেছি। তবে পোরবন্দরে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুবই করুণ। এই যে হোটেলটা দেখছেন, হোটেল স্যাফরন, আপনারা এখানে অন্তত থাকবেন না, খুবই বাজে অভিজ্ঞতা। এখানকার স্টাফ বলুন, সার্ভিস বলুন, তাই নিয়ে তো আর আলাদা করে বলার নেই। আর শুধু পোরবন্দর নয়, দ্বারকা, পোরবন্দর এই সমস্ত সার্কিটটাতে একটা স্ক্যাম চলছে। আমি আগের ব্লকে বলার চেষ্টা করেছি, আপনারা সতর্ক থাকবেন হোটেল বুকিং বা গাড়ি বুকিং এসব ব্যাপারে, খাবার দাবার ব্যাপারে দাম জেনে নিয়ে আপনারা কিন্তু এগোবেন। আজকের আমরা যাবো সোমনাথ। আমরা সোমনাথে গিয়ে হোটেলে চেক ইন করবো। চেক ইন করে নিয়ে আমরা ওখানে লোকাল যে ট্রান্সপোর্টটাকে ইউজ করে পুরো সোমনাথটাকে এক্সপ্লোর করা আমাদের পরিকল্পনা রয়েছে। তা আশা করি এই ব্লগও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাই আমাদের ডেস্টিনেশন সোমনাথের দিকে। গুজরাটে একদম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একদম আরব সাগরের ধার ধরে সেই রাস্তা চলেছে। রাস্তার পাড়েই এরকম দেখুন উইন্ডমিল, প্রচুর উইন্ডমিল এরকম আমরা গুজরাটে দেখছি। তা এগুলোর বেশ কার্যকারিতা রয়েছে, মানে একদম আমাদের পরিবেশ বান্ধব যে এনার্জি তৈরির ক্ষেত্রে এর একটা বিরাট ভূমিকা। আমাদের আগে বকখালির দিকে বেশ কিছু এরকম উইন্ডমিল তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় এখন গিয়ে আর সেগুলো দেখতে পাই না বা হয়তো অপারেটিভ নেই। এই আমাদের যে উপকূলবর্তী অঞ্চল, যেরকম একটা বড় মেদিনীপুর এবং আমার দক্ষিণ চব্বিশ রয়েছে, সেখানে যদি এইগুলোকে বসানো যায়, হয়তো ইনিশিয়ালি একটু কস্টিং হয়, কিন্তু পরবর্তী সময়ের জন্য অনেকটা লাভদায়ক হতে পারে এই ধরনের যে আমাদের এনার্জি তার সোর্স। যখন উইন্ডমিলের প্রসঙ্গ এলো তাহলে এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। গুজরাট রাজ্যে দেখলাম প্রায় ৭,৪০০ মেগাওয়াট এনার্জি এরা উইন্ডমিল থেকে তৈরি করছে। আর দুটো করে উইন্ডমিল তৈরি করতে ওদের 29 কোটি টাকার মতো খরচ হয়। মানে এক একটা উইন্ডমিলে প্রায় 14.5 কোটি টাকা করে উইন্ডমিল ইনস্টলেশন নিয়ে, সব কি জমি অ্যাকোয়ার সবটা নিয়ে খরচ ওদের হচ্ছে। আর একটা উইন্ডমিল কীরকম এনার্জি প্রডিউস করে তার একটা ধারণা পাওয়ার জন্য আপনাদেরকে জানাই যে মোটামুটি বাতাসের যে স্পিড ওপর নির্ভর করে ওরা যখন এক একটা বার রোটেট করে সেখানে 1 থেকে 4 কিলোওয়াট পর্যন্ত এনার্জি তৈরি হয়। তাহলে বুঝতে পারছেন কতটা আমাদের পরিবেশ বান্ধব এবং আগামীর জন্য কতখানি সাশ্রয়ী হতে পারে এই উইন্ডমিল এনার্জি। এবং গুজরাট তার একটা প্রকৃষ্ট উদাহরণ, ৭,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা উইন্ডমিল থেকে তৈরি করে ফেলতে পারছে। আমরা এখন আরব সাগরের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের রাস্তা চলেছে 4 লেন আর তার পাশেই একদম প্যারালালি চলেছে আরব সাগর। একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা আমাদের হচ্ছে। মানে গুজরাট ভ্রমণের শ্রেষ্ঠ রাস্তা এইটা। পোরবন্দর থেকে সোমনাথের পুরো রাস্তাটাই আরব সাগরের পাশ দিয়ে গেছে। দূরত্ব 140 কিলোমিটারের মতো, সময় লাগবে 2.5 ঘন্টা, কিন্তু পুরো অভিজ্ঞতাই আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকছে। যাবার পথে আমরা মধুপুরে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। তা ব্রেকফাস্টের এই হচ্ছে 1 প্লেট, এই 5টা লুচি আর আলুর তরকারি, এটা 100 টাকা দাম নিচ্ছে। এদিকে এরা নিয়েছে পোহা। এই তুই পোহা খেয়েছিস? খেয়েছিস? ভালো লেগেছে?
ব্রেকফাস্ট করেই আমরা আবার এগিয়ে যাব সোমনাথের দিকে। সোমনাথে এসে আমরা হোটেলে জাস্ট মালটা ড্রপ করলাম, করে নিয়ে আমরা এলাম বিদভজন টেম্পেলে। এই পেছনে রয়েছে বিদভজন টেম্পেল, আর এইখানে রয়েছে সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ। বর্ষার সময় জলের নিচে চলে যায়, এখন জলের উপরে উঠেছে, আমরা সেটা দেখব। এই দুটো দেখে নিয়ে আমরা পরপর একের পর এক আমরা যে স্পটগুলো সিলেক্ট করে রেখেছি আমাদের ইটিনারি অনুযায়ী সেগুলোকে দেখার চেষ্টা করব। আর আমরা যে গাড়ি করে ঘুরছি সেই গাড়িতেই এখানে আমরা পুরোটা কভার করতে পারবো, তাই আমাদের আলাদা করে আর টোটো বা অটো কোনো কিছু বুক করতে হচ্ছে না। এইভাবেই আমরা মোটামুটি চেষ্টা করব সার্কিটটা কমপ্লিট করার। আমরা সবার শেষে যাব হচ্ছে সোমনাথ মন্দিরে। আমরা বিদভজন মন্দির দর্শন করে এলাম। মহাদেবের মন্দির, সুন্দর পরিবেশ, ভেতরে সবে আরতি হচ্ছিল, অসাধারণ লাগলো। তবে ভেতরে মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউ হলো না, তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। ঠিক ওপারেই রয়েছে সমুদ্র, রাস্তার পরেই, সেখানে এবার আমরা যাব। আমরা এবারে এলাম যে বাল গঙ্গেশ্বর শিবলিঙ্গ দেখতে, একদম আরব সাগরের মধ্যে সেখানে শিবলিঙ্গ রয়েছে, তার দর্শন করতেই এলাম। রাস্তা খুবই পিচ্ছিল, খালি পায়ে জুতোর উপরে রেখে দিলাম। এই হচ্ছে শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাথায় দুধ দিয়ে ওরা পুজো করছে, ধার্মিক রীতিনীতি যা রয়েছে। এখানে দুধ বিক্রি হচ্ছে মনে হচ্ছে দিয়ে, আপনারা চাইলে এটাকে পুজো করতে পারেন আপনার শিবলিঙ্গকে। এ প্রাইস क्या है? এ क्या है? ও 30 টাকা করে নিচ্ছে, দিলে আপনারা পুজো করতে পারবেন শিবের মাথায় দুধ দিয়ে। এই দিকে আরেকটা শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গ স্পর্শ হলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমরা এলাম বালকাতীত মন্দিরে। তা এই সামনে গেট রয়েছে, আর গাড়িটা রাখা হলো এই দিকটায়। ওদিকে গাড়ি রেখে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের যে গেট রয়েছে সেটা দিয়ে ভেতরে প্রবেশ করব। যখন দাপর যুগ শেষ হয়ে এসেছিল তখন শ্রীকৃষ্ণ এখানে বলা হয় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি বলা হয় এখানে গাছের ওপরে ছিলেন এবং একজন ব্যাধ যার নাম ছিল জরা তাকে তার তীর দিয়ে তীর মেরেছিলেন। সেই তীর তার পায়ে গিয়ে পরবর্তীকালে তার মৃত্যুর কারণ হয়। আর সেই তীর্থস্থল যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। লাঞ্চ করে নিয়ে আমরা এবারে এলাম গীতা মন্দির। এই পিছনে যে গীতা মন্দির, আর এই কমপ্লেক্সটার মধ্যে আরো একাধিক মন্দির রয়েছে, সূর্য মন্দির রয়েছে, ত্রিবেণী সঙ্গম রয়েছে, পরপর সবগুলো রয়েছে। আমরা সবকটাই পরস্পর ঘুরে দেখবো। তা আগে আমরা শুরু করি গীতা মন্দির থেকে, আপনাদেরকেও দেখাই, তারপরে পরস্পরগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব আমাদের যে মূল আগ্রহ সেটা হচ্ছে সোমনাথের দিকে। এবার আমরা বলদেবজি যে গুফা সেটাতে যাচ্ছি। এই তলায় নামতে হবে, তার জন্য একটা লাইন রয়েছে ছোট্ট, আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব। এই হচ্ছে গুফা, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওখানে রয়েছে বলরাম, তার যে নাগ দেবতার অবতারে ছিলেন সেইভাবেই মূর্তি পূজিত হয়। আর এই হচ্ছে পুরো গুফার পরিবেশ। গীতা মন্দিরের সামনে এখন যে নদীটা দেখছেন, স্বচ্ছ জলের নদী, এটাই হচ্ছে হিরণ নদী। সামনে সঙ্গম আছে, আর তার মাঝেই এই মাইগ্রেটরি বার্ডসরা ঘুরে বেড়াচ্ছে। অত্যন্ত স্বচ্ছ জল।
গীতা মন্দির দেখে এবার আমরা সূর্য মন্দিরের দিকে এলাম। আর এই কমপ্লেক্স বলুন, এইখানেই সবকটা মন্দির পাশাপাশি রয়েছে। তা আমরা এক এক করে সবগুলো দেখে নেব। ত্রিবেণী সঙ্গম এখানে রয়েছে। এই হচ্ছে সূর্য মন্দির, বেশ প্রাচীন মন্দিরটা দেখে লাগছে। আর পাশে একটা সূর্য কুণ্ড আছে। আগে মন্দিরটা দেখিনি, তারপর সেটাও আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সূর্যকুণ্ড। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নামতে হবে, অনেকগুলোই সিঁড়ি রয়েছে। নেমে গিয়ে এই নিচেই রয়েছে কুণ্ডটা। এই হচ্ছে সূর্যকুণ্ড, কুণ্ডের জল ঈষৎ সবুজাভ। আর ওপারে একটা কিছু ঘড়ি না মূর্তি না সূর্যের প্রতিকৃতি, ঠিক বোঝা যাচ্ছে না। সূর্যকুণ্ড দেখে এবার আমরা যাচ্ছি পাণ্ডব গুফাতে, পাণ্ডবদের গুহায়। অজ্ঞাতবাসের সময় তারা এখানে ছিলেন লুকিয়ে, কিন্তু বেশ বড় একটা লাইন রয়েছে। চলুন আস্তে আস্তে লাইন পার হয়ে গুহায় ঢুকি। আমরা ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছালাম। এখানে দেখুন সিগাল এর মেলা বসেছে। उसको मत तक बेटा, वो चश्मा से डरती है, इस तरफ आ जाएगा। আমরা সোমনাথের পার্কিং এ বাসটা রাখলাম, আমাদের টেম্পো ট্রাভেলে রাখলাম। রেখে এই 10 টাকা করে ভাড়ায় আমরা মোটামুটি এক বাস লোক উঠে পড়েছি। 12 জন মোটামুটি আছি গাড়িতে। এইভাবেই আমরা যাচ্ছি। দুটো অটো করা যেত, তা আমরা আজকে সেভিংসে মন দিয়েছি, তা সেই হিসাবে চলছি। তার নতুন অভিজ্ঞতা। ওদিকে বড়ুয়াতে ঝুলছে, পেছন দিকে দুটো প্যাসেঞ্জার ঝুলছে, সে যদি ঝুলছে ঠিক আছে, আর বাদ বাকি ঝুলে কেউ পড়ে গেলে লাস্টে খবর দেবো। চলুন এইভাবে ঝুলতে ঝুলতে পৌঁছে যাই বাবা সোমনাথের কাছে। অটো করে আমরা প্রথমে এলাম পুরানো সোমনাথ মন্দিরে। এই আমার পিছনেই রয়েছে পুরানো সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির এটা তোকে দর্শন করে নিই, তারপরে ব্যাগ ট্যাগ ক্যামেরা সব মোবাইল রেখে আমরা যাব যে নতুন সোমনাথ মন্দির যা বিখ্যাত আছে ইতিহাস জুড়ে, সেই সোমনাথ মন্দির দর্শন করতে। তবে সেখানে আবার ব্যাগ ট্যাগ সব রেখে দিতে হবে এবং মোবাইল অ্যালাউ করবে না। তাই হয়তো বাইরে থেকেই ছবি দেখাতে পারবো, ভেতরে ছবি দেখানো সম্ভব নয়। আর এখানে যদি অ্যালাউ করে এর ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। পুরানো সোমনাথ মন্দির দেখে আমরা এবার নতুন মন্দির কমপ্লেক্সটায় এলাম। এই যে পিছনে একের পর এক যে স্টলগুলো দেখছেন, এখানে মোবাইল, হাতঘড়ি আরও যা যা আছে ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই জমা করতে হবে। করে তারপরে এই পেছনের দিকে মেল ফিমেল আলাদা আলাদা সিকিউরিটি গার্ড আছে, তাদের কাছে আপনাদের চেকিং হবে। চেকিং হওয়ার পরে মন্দিরে যাবার অনুমতি পাবেন। তা আজকের আমাদের একটা যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটাও দেখার ইচ্ছা রয়েছে। সেটা 8:30 থেকে শুরু হয়, 9:15, আবার 15টা থেকে 10:30। তা সেটাও দেখবো হয়তো যদি আমার টিকিটটা পাই। তা চলুন আগে মন্দিরের ভেতরে দর্শন করি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। ঘড়িতে টাইম 8:38। আমরা শেষ পর্যন্ত বেরালাম সোমনাথ মন্দির থেকে। তা মন্দির দর্শন তো হয়ে গেছিলো মোটামুটি ওই 5টার মধ্যে, 4:30 5টার মধ্যে আমাদের হয়ে গেছিলো। কিন্তু তারপরে আমাদের টিকিটের জন্য অপেক্ষা করতে হলো। 6:30 থেকে ওরা টিকিট দিল। আর তারপরে শো শুরু হলো প্রায় 8:45। 8:25 টাকা শেষ হলো। সব নিয়ে মাল, জুতো, ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা বেরিয়ে এলাম। অভিজ্ঞতা বেশ ভালো।
আর শোয়ের জন্য আপনাদেরকে 100 টাকা করে টিকিট লাগবে যদি 10 বছরের উপরে কেউ থাকে, আর 5 থেকে 10 হলে সে এই টিকিট লাগবে 50 টাকা, আর 5 থেকে 10 বছর হলে টিকিট লাগবে 30 টাকা। আর মোটামুটি অভিজ্ঞতা তো ভালো থাকলো, আর সন্ধ্যার যে দর্শন সে যথেষ্ট ভালোভাবে হয়েছে। আর আপনারা যখন আসবেন আশা করি একই অভিজ্ঞতা আপনাদেরও হবে। চলুন এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাই, আপনাদেরকে রুমটা দেখিয়ে দিয়ে এই ব্লগটা সেখানেই শেষ করব। তার আগে আমরা ডিনার করে নেব। আজ রাতে আমি নিয়েছি গুজরাটি থালি। গুজরাটি থালিতে আছে ডাল, ছোট ছোলা দিয়ে, আমাদের যে ছোলা বলি সেই ছোলা দিয়ে একটা তরকারি, আলু দিয়ে একটা সবজি, আর আছে গাঠিয়া আর টমেটো দিয়ে একটা তরকারি, আর সঙ্গে আছে বাঁধাকপি ফ্রাই, সঙ্গে তাওয়া রুটি আছে আর পাঁপড় আছে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ছাঁচ আছে, ছাঁচ। এটা পড়ছে কত টাকা পড়ছে? 150 টাকা। 150 টাকা পড়ছে এই পুরো থালি। সোমনাথে আমরা একদম ন্যাশনাল হাইওয়ের উপরে হোটেল ডিসেন্টে ছিলাম। তা এই হচ্ছে আমাদের রুমটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, খুব বড় নয়, ডবল বেড। আমরা একটা এক্সট্রা করে ম্যাট্রেসের কথা বলেছি, ওরা দিয়ে দেবে। টিভি রয়েছে, এসি তো আছেই, পাখা, এদিকে একটা মিরর, একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে, এই হচ্ছে একটা ওয়াশ বেসিন, শাওয়ার, কোমোড, এখানে বালতি টালতি। বাথরুমটা খুব বড় না হলেও ঠিকই আছে, স্ট্যান্ডার্ড। তবে একটা সুবিধা আছে, এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি রয়েছে। এই যে বলছিলাম NH, ঠিক তার উপরেই এই হোটেলটা। আর আপনাদের জানিয়ে রাখি যে হোটেলে রুম রেন্ট কি লেগেছে। রুম রেন্ট লেগেছে আমাদের 2500 টাকা করে। আমরা একদিনই আছি, তাই 2500 আমাদেরই পেমেন্ট করতে হবে।